মিশু সুইসাইড করার জন্য ফ্যানের সাথে ওড়না পেঁচাচ্ছে। এভাবে পরিবার ও মেঘালয়ের অপমানের কারণ হয়ে বাঁচতে ইচ্ছে করছে না। বাবা মা অনেক রেগে আছেন। আর মেঘালয়ের মতো একজন মানুষের জীবনটা নষ্ট করে দিয়েছে ও। ছেলেটা নিজের বাবা মাকে মুখ দেখাবে কিভাবে? আজীবন ব্যক্তিত্ব আর সম্মানের সাথে বেঁচে থাকা মানুষটাকে সবার চোখে লজ্জার পাত্র বানিয়ে দিয়েছে। এসবের জন্য মিশু নিজেকে ক্ষমা করতে পারছে না। মেঘালয় ও নিশ্চয় ক্ষমা করতে পারবে না ওকে। ওড়নার প্যাচে গলা ঢুকিয়ে পায়ের তলা থেকে টুলটা লাথি মেরে ফেলে দিয়েছে এমন সময় মিশুর ছোট বোন মিতু পাশের রুম থেকে শব্দ শুনে চমকে উঠল। মিশুর গলা থেকে অদ্ভুত আওয়াজ বেরিয়ে এসেছে। মিতু দ্রুত দরজা খুলে দেখেই জোরে একটা চিৎকার ছাড়ল। ঘরে দুটো দরজা ছিল। একটা দরজা বারান্দার দিকে, আরেকটা ঘরের মাঝখান দিয়ে অন্য ঘরে যাওয়ার জন্য। মিশু মাঝখানের দরজাটা লাগাতে ভুলে গিয়েছিল। মিতু এক ছুটে রুমে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। মেঘালয় ছুটে এসে দ্রুত ধরে ফেলল মিশুকে। মিতু গলার বাঁধন খুলে দিল। মিশুকে বিছানায় নামানোর পর বাড়ির সবাই এসে হাজির। মেঘালয় কোনো কিছু না ভেবেই সবার সামনেই কষে একটা থাপ্পড় লাগালো মিশুর গালে। সকলেই হতভম্ব। মেঘালয় চেঁচিয়ে বলল, সবকিছুর একটা লিমিটেশন থাকে। কি ভেবেছ তুমি নিজেকে? তুমি মরলেই সবকিছু ঠিক হয়ে যাবে? এত বড় বোকামি করার অধিকার কে দিয়েছে? বাড়ির সবাই নিশ্চুপ। মিশুর বাবা মেঘালয়ের রাগ দেখে আর কিছু বললেন না। মেঘালয় রাগে রীতিমতো ফুঁসছে। মিশুর কোনো ক্ষতি হয়নি। মাত্র গলায় ঝুলিয়ে দেওয়ার পরেই মেঘালয় এসে ধরে ফেলেছে। একটু দেরি হলেই বড় রকমের বিপদ হতে পারত। মেঘালয় এরকম বোকামি একদমই সহ্য করতে পারে না। রেগে বলল, যে বাবা মা জন্ম দিয়েছে তাদের কথা একবারও ভাববে না? যারা জন্ম দিল তাদের জন্য কি করেছ যে তার আগেই মরতে চাইছ? মিশু কাঁদতেও ভুলে গেছে। স্তব্ধ হয়ে চেয়ে আছে মেঝের দিকে। পাথরের মতো কঠিন গলায় বলল, আমি তো ওদের মান সম্মান সব নষ্ট করে দিয়েছি। আমার বেঁচে থাকার কি অধিকার আছে? মান সম্মান কিছুই নষ্ট হয়নি। একটা অ্যাক্সিডেন্ট মনে করে নিজেকে সামলে নাও। সম্মান কি আমার নেই? আমার পরিবারের নেই? আমি আপনার সম্মানটাও নষ্ট করে দিয়েছি। নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি। বললাম তো একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যাও। জীবনে এরকম অনেক কিছুই ঘটে যা আমরা কখনো প্রত্যাশা করি না। মিশু নিশ্চুপ হয়ে গেল। মিশুর বাবা ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছেন এমন সময় মেঘালয় মিশুকে বলল, তোমার বাবাকে একবার বুঝিয়ে বললেও বুঝতেন। কিন্তু সেই সুযোগ তো আমরা পাইনি। এখন মরে গেলে কি উনি বুঝবেন নাকি তার হারানো সম্মান ফিরে পাবেন? বাবা কথাটা শুনে থমকে দাঁড়ালেন। একবার মেঘালয় ও মিশুর দিকে তাকিয়ে কি যেন ভাবলেন। ওনার মনে হচ্ছে এখানে কোনো ব্যাপার আছে। যদি মিশু মেঘালয়ের কাছেই গিয়ে থাকে তাহলে অযথা মরতে চাইবে কেন? বরং মেঘালয়কে প্রাপ্তির কারণে আনন্দিত হওয়ার কথা। কোনো রহস্য নেই তো? মিশু বলল, আমি কি করব এখন? কিছুই করতে হবে না। তোমার সমস্ত দায়ভার এখন আমার। যা করার আমি করব, তুমি চুপচাপ থাকো। চমকে উঠে একবার মেঘালয়ের দিকে তাকালো মিশু। তারপর আবারও মাথাটা নিচু করে ফেলল। মিশুর বাবা এগিয়ে গিয়ে মেয়েকে বললেন, এরকম পাগলামি আমার বাসায় থেকে করতে পারবে না। যা করার বাড়ি থেকে চলে গিয়ে করো। আর অন্তত এখন নতুন কোনো নাটক করো না। মিশু চুপ করে গেল। মেঘালয় বলল, একবার কথা বলার সুযোগ দিল অন্তত এখন নতুন নাটক করার প্রয়োজন হতো না। মিশুর বাবা রীতিমতো রেগে গিয়েই মেঘালয়ের দিকে তাকালেন।
কিন্তু মেঘালয়ের চেহারায় এমন এক ধরনের মায়া আছে যে দেখেই প্রশান্তি লাগে। এই ছেলেটা কখনো মিথ্যে বলতেই পারে না। উনি রাগটা সামলে নিয়ে বললেন, কি বলার আছে তোমাদের? মিশু বলল, আমাদের মাঝে কোনো সম্পর্ক কখনোই ছিল না। আমি ধর্ষণের হাত থেকে কোনো রকমে পালিয়ে বেঁচে এসেছি। তারপর আমার কোনো হুঁশই ছিল না। এই লোকটাই আমাকে বাঁচিয়েছে আর তাকেই বিপদে ফেলে আমার সাথে বিয়ে দিয়ে দিল তোমরা। অন্য গ্রামের লোকজন কি বলল সেটাই তোমাদের কাছে সবচেয়ে বড় সত্য হয়ে ধরা দিল। আর তোমাদের মেয়ের কথা শোনার কোনো প্রয়োজন মনে করলে না? মিশুর বাবা মা দুজনেই এবার এসব কি বলছে ও? অবাক হয়ে মিশুর দিকে তাকালেন দুজনে। মিশু আবারও বলল, আমার একটা অন্যায় হয়েছে ঠিকই, সেটা হচ্ছে আমি তোমাদেরকে না বলে তন্ময়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু তন্ময় আমাকে দেখার পর পছন্দ করেনি, ফিরিয়ে দিয়েছে আমাকে। তারপরই ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলাম। এই লোকটা একেবারেই নির্দোষ। আমরা একে অপরকে চিনিও না। বাবা নিজে এগিয়ে এসে মিশুকে ধরলেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া লাগল। মেয়েটা কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটা খুলে বলল সবাইকে। সব শুনে কেউই আর কোনো কথা বলতে পারল না। নিজেদের একটা বড় ভুল হয়ে গেছে বলে মেঘালয়ের কাছে ক্ষমা চাইলেন উনি। মিশুর মা মেঘালয়কে জিজ্ঞেস করলেন ওর পরিবার মেনে নিবে কিনা। মিশু বলল, ওনার ফ্যামিলি মেনে নেয়ার প্রশ্নটা পড়ে আসছে। সবার আগে যেটা সেটা হচ্ছে উনি নিজে কখনো আমাকে মেনে নিতে পারবেন না। আমিও পারছি না। বাবা মা দুজনে স্তব্ধ। যদি ছেলে মেয়ে উভয়ই বিয়েটা মানতে না পারে তাহলে বাকি জীবনটা কাটবে কিভাবে? সত্যি এদেরকে কথা বলার সুযোগ না দিয়ে অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু বিয়েটা হয়েই গেছে, এখন আর কি বা করার আছে? বাবা সমস্ত রাগ ভুলে মেয়েকে বুকে চেপে ধরে আছেন। বিশেষ করে সেই বিপদের কথা শুনে ভয়েই বুক শুকিয়ে গেছে ওনার। বেঁচে ফিরেছে বলে শুকরিয়া আদায় করলেন উনি। মিশু বলল, আব্বু তুমি ওনাকে ছেড়ে দাও। উনি চলে যাক বাসায়। আমাদের বিয়ের কথাটা কখনোই কাউকে বলো না। ওনাকে আমরা ছেড়ে দেই? প্রশ্ন শুনে বাবা থমকে তাকালেন মেয়ের দিকে। মেঘালয় অবাক হয়ে গেল। মিশুর কথার অর্থ কি হতে পারে, একবার ও কি ভেবে দেখেছে মেয়েটা? মিশু বলল, আব্বু প্লিজ। উনি অনেক ভালো মানুষ। বিয়েটা হয়ে গেছে তাতে কি? বিয়ের কথা কেউ তো জানে না। ওনাকে যেতে দাও। আমি আমার মতো পড়াশোনা করি, জীবনে বড় হই। আর ওনার জীবন ওনার মতোই থাকুক। অযথা আমার জন্য কারো জীবনে দুর্ভোগ নেমে আসুক চাই না। মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বোধ করছেন বাবা। কিন্তু বলার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না। দুটো মানুষ যদি দুজনকে মন থেকে গ্রহণ করতেই না পারে তাহলে সংসারেও কখনো সুখী হবে না। অনেক বড় ভুল হয়ে গেছে সত্যিই। মিশু করুণ গলায় বাবার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি আব্বু। কোনো দিনও কখনো তোমাদের কথার অবাধ্য হইনি। কখনো কোনো মিথ্যে বলিনি। একটা ভুল করেছি আর তার ফলটাও পেয়েছি। কিন্তু আমাদের ভুলের জন্য এই মানুষ তার জীবনটা নষ্ট করতে পারি না। ওনাকে যেতে দিই? মেঘালয় এতক্ষণ চুপ থেকে শুনছিল। এবার অবাক চোখে মিশুর দিকে তাকিয়ে রইল। সবকিছু কি এত সহজে মিটিয়ে নেওয়া যায়? আজকে চলে গেলে দুজন কি কখনো ভুলতে পারবে এই অপ্রত্যাশিত বিয়েটার কথা? প্রশ্নটা করতে চেয়েও করতে পারল না। মেঘালয়ের সাথে চোখাচোখি হতেই মিশু কঠিন গলায় বলল, আমি ডিভোর্স দিতে চাই আপনাকে। আপনি ডিভোর্স দিলেও আমার আত্মীয় স্বজন নানান কথা বলতে পারে। তাই আমিই দিয়ে দিব যাতে আপনার কোনো সমস্যা না হয়। আপনি এখনই বাসায় চলে যান, ডিভোর্স পেপার রেডি করে পাঠিয়ে দেবেন। মেঘালয় বেশ চমকালো।
একসাথে এতগুলো ধাক্কা সামলাতে না পেরে মেয়েটার মাথা এলোমেলো হয়ে গেছে। একদিকে তন্ময়ের প্রতারণা, ধর্ষণের মতো পাশবিক অত্যাচারের শিকার হতে হতে বেঁচে যাওয়া, রাস্তায় পাগলের মতো পড়ে থাকা, একটা রাত জার্নি করে গায়ে জ্বর বাঁধিয়ে ফেলেছে, তার উপর বাবা মায়ের সম্মান আর মেঘালয়ের সম্মান হানির কারণ হল। একটার পর একটা ধাক্কা, ছোট্ট মেয়েটার মনটা আর ভাবতে পারছে না কিছু। মিতু না দেখলে আজকে একটা দুর্ঘটনা সত্যিই ঘটিয়ে ফেলত। মেঘালয় একবার ভাবল মিশুর প্রস্তাবটা রাখা যায় কিনা, কিন্তু পরক্ষণেই মনে হল এই মেয়েটা এখন অনেক অসহায়। নিজের ভালোর জন্য আজকে ওকে এভাবে ডিভোর্স দিয়ে চলে গেলে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় হয় পাগল হয়ে যাবে, নয়তো আত্মহত্যা করে বসবে। এটা কখনোই হতে দেয়া যায় না। তাছাড়া এরকম একটা কাজ করলে মেঘালয় নিজেই নিজেকে ক্ষমা করতে পারবে না। আজীবন ছোট হয়ে থাকবে বিবেকের কাছে। মেয়েটার তো একার দোষ দেয়া যায় না। মিশুর মা বললেন, এটাই ভালো হবে। আমাদের নিজের ভালোর জন্য দুটো জীবন নষ্ট হোক সেটা চাই না। আমরা ভেবেছিলাম মেয়ে নিজেই নিজের পছন্দকে বেছে নিয়েছে, তাই বিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু যার সাথে আজীবন থাকবে সে যদি মেয়েকে দুদিন পর ছেড়ে দেয়, তাহলে মেয়েটার ভাগ্যটা আরও খারাপ হয়ে যাবে। তার চেয়ে বরং এখনই ওরা আলাদা হয়ে যাক। ছেলেটাকে আমরা ছেড়ে দেই, সে বাসায় ফিরে যাক। ডিভোর্সের ব্যবস্থা সে চাইলে করতে পারে, নয়তো আমরাই করব। মেঘালয় অবাক হয়ে একবার মিশুর দিকে তাকাচ্ছে, আরেকবার তাকাচ্ছে ওর বাবা মায়ের দিকে। ওনাদেরকে যতটা খারাপ ভেবেছিল ততটা নয়। অবশ্য খারাপ বলাও যায় না। মানুষগুলো নিজেদের সুখের জন্য অন্যের খারাপ করতে চাইছে না। এরকম পরিস্থিতিতে সাধারণত বাবা মাই ছেলের সাথে মেয়েকে পাঠিয়ে দেয়, আর ওনারা ছেলেকে ছেড়ে দিতে চাইছেন। অদ্ভুত তো। মিশু মেঘালয়কে বলল, আপনি বিয়েটা ভুলে যাবেন। ভাববেন একটা দুঃস্বপ্ন ছিল। আপনার এই অপমানের কথা কেউ কোনো দিনও জানবে না। সবকিছুর জন্য আমি ক্ষমা চাইছি হাতজোড় করে। আপনার জীবন আগের মতোই সুন্দর থাকবে। মেঘালয় এবার আর চুপ করে থাকতে পারল না। অন্য কোনো ছেলে হলে আনন্দে নাচতে নাচতে বাড়ি চলে যেত, কিন্তু সেটা মেঘালয় কখনোই পারবে না। বিবেকের আদালতে আজীবন জ্বলতেই থাকবে। শুধু যে ডিভোর্স দিলই সমস্যা সমাধান হয়ে যাবে সেটা তো নয়। মিশুকে আদর্শ একজন স্ত্রী বানিয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েতে রূপান্তর করলেও তো পারে। মিষ্টি মেয়েটা মেয়ে হিসেবে যতটা সুন্দর, স্ত্রী হিসেবেও ততটাই সুন্দর হবে। আর কারো জীবন বদলে দেওয়ার মাঝেই যে জীবনের সার্থকতা, সেই সুখটুকু মেঘালয় কেন ছাড়তে চাইবে? মিশুর বাবা কিছু বলতে চাইছিলেন, কিন্তু মেঘালয় তার আগেই বলল, দায় এড়ানোর মতো মানুষ আমি নই। আমি স্ত্রী হিসেবে তোমাকে মন থেকেই গ্রহণ করছি। বাকিটা ম্যানেজ করার দায়িত্ব আমার। মিশুর গলা অনেক কঠিন হয়ে গেছে, হাসার চেষ্টা করে বলল, প্রচণ্ড মানসিক চাপে আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমি চিন্তা ভাবনা করেই বলছি। আমিও চিন্তা ভাবনা করেই বলছি। আমি আপনার সাথে কখনোই যেতে পারবো না। তন্ময় আমাকে যে অপমান করেছে, সেই অপমান আবারও কাউকে করার সুযোগ দিতে পারি না। মেঘালয় অবাক হয়ে বলল, আমিও ওরকম অপমান করব বলে মনে হয়? মিশু ক্রুদ্ধ গলায় বলল, না করলেও আমি যাব না। এই সম্পর্ক মেনে নেয়ার ইচ্ছে আমার নেই। কারণ আমাদের মাঝে আকাশ পাতাল ব্যবধান। আজকে বিবেকের কথা শুনে হয়তো বাসায় নিয়ে যাবেন, কিন্তু দুদিন গেলে একবার ঠিকই খোঁটা দিয়ে বলবেন, এর চেয়ে ভালো মেয়ে পেতাম আমি। মেঘালয় ভ্রু কুঁচকেই তাকিয়ে আছে মিশুর দিকে। একটা ঘটনায় এত দ্রুত মেয়েটা পাথরের মতো হয়ে গেছে, নাকি থাপ্পড় খেয়ে এই সিদ্ধান্ত নিল? অবুঝ। মিশু বলল, আমি জানি আমার সীমাবদ্ধতা কোথায়।
আপনার পাশে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতাই আমার নেই। আমি আর এই সম্পর্কটাকে হাস্যকর করে তুলতে চাই না। আপনি মুখে না বললেও মনেমনে বলবেন অনেক ভালো মেয়ে পেতেন। সেটাও হতে দিতে পারি না আমি। মেঘালয় বলল, আমি ভেবেচিন্তে দায়িত্ব নিতে চাইছি। তার মানে এই নয় যে আজীবন নিজের স্ত্রীকে ছোট করে রাখব। আমাকে দেখে এই বোধটুকু নিশ্চয় হয়েছে তোমার? মিশু একটু চুপ থেকে বলল, আপনার ফ্যামিলি বলবে আমি আপনাকে ফাঁসিয়ে বিয়ে করেছি। আর কোনো অপমানই মানতে নারাজ আমি। মেঘালয় আর কিছু বলল না। মিশুর বাবা মা সবাই ওকে বোঝানোর চেষ্টা করল, ছেলেটা তোকে নিয়ে যেতে চাইলে তুই যা। কিন্তু মিশু কিছুতেই রাজি নয়। সে মেঘালয়কে গ্রহণ করতে পারবে না। যতদিন না মেঘালয়ের সমান হচ্ছে ততদিন ওর পাশে দাঁড়ানোর কথা ভাবতেও পারছে না সে। মেঘালয় নিশ্চুপ হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে মিশুর দিকে। মেয়েটার অদ্ভুত পরিবর্তন মুগ্ধ করছে ওকে। একটু আগেই আত্মহত্যার জন্য ঝাঁপিয়ে পড়া মেয়েটার হঠাৎ পরিবর্তন সত্যিই মুগ্ধকর। ভেতরে তেজ আছে বলতে হবে। সবাই ঘর থেকে বেরিয়ে গেলে মেঘালয় মিশুর কাছে এসে দাঁড়াল। মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সত্যিই ডিভোর্স চাইছ তুমি? মিশু মাথাটা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ চাইছি। ডিভোর্স ছাড়া আর কোনো সমাধানের কথা ভাবতে পারবে না? মিশু একটু নিশ্চুপ থেকে বলল, আপনি কি চাইছেন মন থেকে? সত্যি করে বলুন তো। আচ্ছা, আমরা 2 দিন সময় নিই, তারপর ডিসিশনে আসা যাবে। যদি ডিভোর্স নেওয়াটা জরুরি হয় তাহলে ডিভোর্স। আর যদি একে অপরকে, সেটা কখনোই সম্ভব না। সকাল থেকে না খেয়ে আছেন, আসুন খেয়ে নিবেন। কথাটা বলেই মিশু মুখটা খেমটা মেরে বেরিয়ে গেল ঘর থেকে। মেঘালয় মুগ্ধ ওর এমন তেজ দেখে। মিশু যতবার ডিভোর্সের কথা বলছিল ততবারই মেঘালয়ের বুকটা কেমন যেন করছিল। এত দ্রুত সেরকম কোনো সিদ্ধান্তে আসার দরকার নেই। কয়টা দিন যাক, তারপর দেখা যাবে। এখন আপাতত কিছু খেয়ে নেয়া দরকার, সত্যিই বড্ড খিদে পেয়েছে। হাত মুখ ধুয়ে রুমে এসে বসল মেঘালয়। মিতু খাবার টেবিলে ডেকে নিয়ে গেল। বাবা মা, মিশু, মিতু ও মেঘালয় এক টেবিলে খেতে বসেছে। বাবা জিজ্ঞেস করলেন, তোমার পরিবারের সম্পর্কে তেমন কিছুই জানি না। তাদের সম্পর্কে বলো না শুনি। মেঘালয় বলল, আমার বাসায় আব্বু আম্মু আর ছোট বোন। আমি বড়, বোনটা ছোট। বাবার বিজনেস আছে, আম্মু ডক্টর। মিশু মাথা নিচু করে খাবারের প্লেটের দিকে তাকিয়ে আছে। খাবার ভেতরে যাচ্ছে না ওর। বাবা মা অবাক হয়ে মেঘালয়ের দিকে চেয়ে আছেন আর ওর কথা শুনছেন। ছেলেটার কথা বলার ধরনটা অনেক সুন্দর। বেশ গুছিয়ে আর স্পষ্ট করে কথা বলতে পারে। মেঘালয় বলল, আমি কিছুদিন আগে একটা প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার ছিলাম। মা অসুস্থ হওয়ার পর ছেড়ে দিয়েছি। আপাতত ফ্রি আছি, ভাবছি দ্রুত বিজনেসের দায়িত্ব নিব। আমি ছাড়া বাবাকে সাহায্য করার আর কেউ নেই। মিশুর বাবা প্রসন্ন হেসে বললেন, পরিবার যদি জানতে পারে বিয়ের কথা তাহলে তোমার সমস্যা হবে তাই না? অযথা তোমাকে বিপদে ঠেলে দিলাম। মেঘালয় বলল, আরে না না, সেরকম কিছু হবে না। বাবা মায়ের প্রতি এতটুকু বিশ্বাস আমার আছে। ঘটনাটা বুঝিয়ে বললেই আশা করি ওনারা বুঝবেন। কিন্তু আপনারা কি আসলেই চাইছেন সবকিছু মিটিয়ে নিতে? তোমাদের দুজনের উপর নির্ভর করছে সবকিছু। রাগের মাথায় হয়তো খারাপ আচরণ করেছি, সেটা মনে রেখো না। তোমরা দুজন কথা বলে যা সিদ্ধান্ত নেবে তাই হবে। বিয়েটা হঠাৎ হয়েছে বলে সিদ্ধান্ত হঠাৎ নিতে হবে সেটা নয়। 2 দিন যাক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে।
আমি দায়িত্ব এড়িয়ে যেতে পছন্দ করি না। তোমার দায়িত্ববোধকে সম্মান জানাই বাবা। কথাবার্তা শুনেই বুঝতে পারছি তুমি কেমন পরিবারের ছেলে। তবে তোমার পরিবার মেনে না নিলে এ ব্যাপারটাকে কিভাবে সমাধা করবে বলো? আমার উপর ভরসা রাখুন। আর একটু সময় দিন, দেখা যাক কি হয়। কথাটা বলেই মিশুর দিকে তাকালো মেঘালয়। মিশু একবার চোখ তুলে তাকালো ওর দিকে। চোখাচোখি হতেই মেঘালয় বুঝতে পারল মেয়েটার মাঝে এখন কোনো আবেগ কাজ করছে না। চোখ দুটো পাথরের মতো স্তব্ধ হয়ে গেছে। নিথর দেখাচ্ছে ওকে। মিশু খাচ্ছে না দেখে মেঘালয় বলল, যত রাগ সব তোমার নিজের প্রতি। খাবারের সাথে রেগে লাভ কি বলো? খেয়ে নাও। মিশু কিছু বলল না। মেঘালয়ের কথাগুলো শুনতে অসহ্য লাগছে ওর। ছেলেটা কতক্ষণে চলে যাবে সেটাই ভাবছে মনে মনে। উটকো ঝামেলাটা বিদায় হলেই ভালো। বিয়ের ঝামেলাটা চুকে যাক, অতীতের সমস্ত কিছু ভুলে যাওয়ার চেষ্টা করবে ও। আনমনে ভাবতে ভাবতে খেয়ে নিল মিশু। মেঘালয় ও খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। অনেক ধকল গেছে শরীরের উপর দিয়ে। ফ্রেশ একটা ঘুম দেয়া দরকার। বিছানায় গা এলিয়ে দিয়েই সবকিছু ভুলে ঘুমানোর চেষ্টা করল। ঘুম এসে গেল সহজেই। মিশু একবার কথা বলার জন্য মেঘালয়ের রুমে এসে দেখল সে ঘুমাচ্ছে। কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে মানুষটা। এরকম পরিস্থিতিতেও চোখে মুখে একটুও চিন্তার ছাপ পড়েনি, বরং নিশ্চিন্ত মনে আরাম করে ঘুমাচ্ছে। অদ্ভুত একটা মানুষ বটে। মিশুর শরীরটা অনেক খারাপ লাগছে। জ্বর এসেছে প্রচণ্ড। নিজের রুমে এসে অনেকক্ষণ শুয়ে থেকেও ঘুমাতে পারল না। ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর কথা ভাবতে ভাবতে মগজে বিদ্যুৎ খেলে যাচ্ছে। চিন্তা করতে করতে একসময় ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল। চোখ মেলে দেখল মেঘালয় বিছানার পাশে বসে আছে। মিশু কয়েকবার চোখ পিটপিট করে কিছু বলার জন্য মুখ খুলেছে, এমন সময় মেঘালয় একটা থার্মোমিটার মুখের ভেতর ঢুকিয়ে দিল। মিশু একেবারে হতভম্ব। মেঘালয় জ্বর মেপে বলল, শরীর অনেক খারাপ করেছে তোমার। চুপচাপ শুয়ে থাকো। বাবা ওষুধ আনতে গেছে, পেট ভরে ভাত খেয়ে ওষুধ খাবে। মিশু বেশ চমকাল। মেঘালয় কত সহজভাবে কথা বলছে, যেন দুজনের সম্মতিতেই বিয়েটা হয়েছে। কোনো সংকোচ নেই, কোনো চিন্তার রেখা নেই চেহারায়। কত সহজ, সাবলীল। মেঘালয় একটু নিচু হয়ে বলল, ব্লাড কি খুব বেশি আসছে? মিশু তীক্ষ্ণ চোখে তাকাল। কি নির্লজ্জ লোকটা! এমনভাবে কথা বলার কি আছে? যেন মিশু ওর অনেক বছরের বউ। মিশুর গা জ্বালা করছে রীতিমতো। অন্যদিকে অবাকও লাগছে। মেঘালয় বলল, তুমি নাকি অনেক বড় হবে? বড় হওয়ার জন্য আগে তো সুস্থ থাকাটা জরুরি। যদি চিন্তাই করতে না পারো, তাহলে সামনে এগোবে কি করে? আপনি খুব উল্লাসী মুডে আছেন মনে হচ্ছে। আমি তো সবসময়ই এমন। বাসার জন্য মোটেও চিন্তা হচ্ছে না? এত বড় একটা দুর্ঘটনার জন্য খারাপও লাগছে না? মেঘালয় হেসে বলল, খারাপ লাগলেও সেটা কেউ বুঝতে পারে না। আর যত বাজে পরিস্থিতিই তৈরি হোক না কেন, আমার মনের শান্তি কোনোভাবেই নষ্ট করতে পারে না। তাই নাকি? হ্যাঁ। মানসিক অবস্থাকে এমন অবস্থায় নিয়ে এসেছি, যেখানে দুঃখ কষ্ট পৌঁছাতে পারে না। দুশ্চিন্তা কখনোই আমাকে কাবু করতে পারে না। মিশু মুগ্ধ স্বরে বলল, আপনি সত্যিই অন্যরকম একজন মানুষ। আমারও ইচ্ছে করে আপনার মতো হতে। সেজন্যই তো সবসময় আমার সাথে সাথে থাকা উচিত, যাতে আমার মতো হতে পারো। মিশু মুখটা বিকৃত করে বলল, কোনো প্রয়োজন নেই।
আমি আপনার সাথে যাব না। ওকে ফাইন, যেও না। কিন্তু ডিভোর্স দিয়ে দেওয়ার পর আমার মতো হয়েও বা তোমার লাভ কি? চুপ করুন। আমি আপনার মতো মানসিকভাবে নিয়ন্ত্রিত নই, আমার একটা ইমোশনাল মন আছে। আমার আবেগ নামে একটা খারাপ বস্তু আছে। সেটা আমার ও আছে। তবে আমার আবেগ, আমার মন, আমার সমস্ত কিছু সবসময় আমার কথা শুনে চলে। সবকিছুকে নিজেই নিয়ন্ত্রণ করি। মানুষগুলো কতভাবে অপমান করল, কিন্তু আমার মুখে চিন্তার ছাপ দেখেছিলে? আপনি বাসায় চলে যান তো প্লিজ। আপনার কথা, আপনার সমস্ত কিছু আমাকে দ্রুত আকর্ষণ করে, চুম্বকের মতো টানে আপনার দিকে। স্বামীর জন্য আকর্ষণ অনুভব করাটা তো ভালো দিক। আপনি হাসছেন কেন? খুব মজা লাগছে তাই না? যান তো এই রুম থেকে, এক্ষুনি বেরিয়ে যান। না, আজকে থেকে আমি এই রুমেই থাকব। তাহলে আমি ওই রুমে যাচ্ছি। আমিও ওই রুমে যাব। মিশু রেগে বলল, প্রচণ্ড বাজে লোক আপনি। আমাকে জব্দ করে মজা নিচ্ছেন না? দূর হন তো আমার সামনে থেকে। আপনাকে একদমই দেখতে ইচ্ছে করছে না আমার। মেঘালয় হাসল। উঠে পাশের রুমের দিকে পা বাড়াল। মিশু স্বস্তির নিঃশ্বাস ফেললেও মেঘালয় উঠে যাওয়ার পর মনটা কেমন কেমন করতে লাগল। ইচ্ছে করছিল ও পাশেই বসে থাকুক। পরক্ষণেই মনটাকে সামলে নেয়ার চেষ্টা করল। সম্পর্কটা আর এগোতে দিতে চায় না ও। মেঘালয় রুমে গিয়ে চোখ বন্ধ করে হাসছে। মিশুর ইনোসেন্ট স্বভাবটাকে অনেক ভালো লাগে ওর। আর যখন একটু তেজি ভাব দেখায়, ইচ্ছে করে গালটা আলতো করে টেনে দিতে। মেয়েটা বেশ কিউট আছে, আর অনেক দুরন্তপনাও আছে ওর মাঝে। ভার্সিটির মেয়েদেরকে পড়ানোর পর আজকে নিতান্তই বাচ্চা একটা মেয়েকে বিয়ে করাই খুব হাসি পাচ্ছে মেঘালয়ের। মেঘালয় ভালো করেই জানে মিশুর মাঝে অনেক তেজ আছে, মেয়েটার সাথেই থাকতে ইচ্ছে করছে ওর। কিশোরী বউয়ের খুনসুটিগুলো উপভোগ করতে ইচ্ছে করছে। কিন্তু মিশুর জেদ কবে কমবে কে জানে। মেঘালয় মিতুকে ডেকে নিয়ে এসে বলল, আচ্ছা শালিকা, বাসর ঘর সাজাবে না? মিতু অবাক হয়ে বলল, সিরিয়াসলি? হুম। ভয় পাচ্ছ? যে মেয়েটার লাইফ নষ্ট করে দিয়ে ছেড়ে দিব? আমি ওরকম নই। সেটা আমি জানি ভাইয়া। কিন্তু আপু তো বুঝতে চাইছে না। আমি তো আছি, এত টেনশন করো না। তুমি শুধু আজকে রাতে আমাদের দুজনকে একসাথে থাকার ব্যবস্থা করে দাও। আমি সারা জীবনের জন্যই ওকে গ্রহণ করছি, তাহলে একটা সেকেন্ডও দূরে রেখে লাভ কি বলো? মিতু হেসে বলল, ভাইয়া, আপনি যেমন ভালো মানুষ, তেমনি দুষ্টও। টেনশন করবেন না, কাউকে বুঝতে না দিয়েই আমি বাসর ঘর রেডি করে ফেলব। আমার মিষ্টি শালিকা রে, তোমার জন্য গিফট আছে। মিতু মুখ বেঁকিয়ে বলল, আপনার কাছে এখন এই শার্ট প্যান্ট ছাড়া আর কিচ্ছু নাই। গিফট দেবেন কোত্থেকে? আপনি এখন ফতুর। মেঘালয় হেসে বলল, তা ঠিক বলেছ। আচ্ছা আমি চেঞ্জ করে কি পরব? না, কিচ্ছু পরতে হবে না, বাসর রাত বলে কথা। মেঘালয় হা হয়ে বলল, শালিকা রে, তুমিও তো কম না। দারুণ পাজি আছো। মিতু হেসে জবাব দিল, তা তো আছিই। শুনলাম আপনার একগাদা হ্যান্ডসাম ফ্রেন্ড আছে। ওনাদেরকে আসতে বলুন না। আমাকে যতটা বাচ্চা ভাবছেন, আমি কিন্তু ততটা বাচ্চা নই। দ্রুত এসএমএস লিখতে পারি। হা হা হা। মেঘালয়ও হো হো করে হেসে উঠল। মিতু ব্যস্ত হয়ে বলল, যাই, ফুল কিনে নিয়ে আসি। মেঘালয় হেসে ফেলল। তারপর পাশের রুমে উকি মেরে দেখার চেষ্টা করল মিশু কি করছে।
বাসর ঘর দেখে চোখ কপালে উঠে গেল মিশুর। মিতু ওকে টেনে নিয়ে এসেছে এই ঘরে। কয়েকবার চোখ পিটপিট করে বলল, এই ফাজলামির মানে কি? মিতু উত্তর দিল, বিয়ে হয়েছে বাসর হবে না? ফাজলামি করবি না। এই সম্পর্কটা থাকবে না, কাজেই এসব নাটক বন্ধ করাই ভালো। সম্পর্ক থাকবে কিনা সেটা পরে দেখা যাবে। এরকম একটা হ্যান্ডসাম ছেলের সাথে বাসর রাতটা মিস করিস না। বলেই মুখ টিপে হাসল মিতু। মিশু ক্ষেপে গিয়ে বলল, ইয়ার্কি মারছিস? ইয়ার্কি না আপু, এলাকার মেয়েরা সবাই ভাইয়াকে দেখে ফিদা। আর তুই কিনা ভাব নিচ্ছিস? ভাইয়া যেমন হ্যান্ডসাম তেমনই ইউনিক পার্সোনালিটি। আমার সাথে বিয়ে হলে সারাক্ষণ ওর কোলের উপর বসে থাকতাম। মিশু রেগে বলল, খুব শয়তান তো তুই। আমি তো ওকে ছেড়ে দিব, তুই ওকে বিয়ে করে নিস কেমন? মিতু হো হো করে হেসে বলল, আমি সেকেন্ড হ্যান্ড ছেলে নেই না। এনিওয়ে, তুই এখানেই শুয়ে পড়। একটু বাদে তোর মেয়ে ঘুরে উড়ে এসে বৃষ্টি নামাবে। আমি বরং রুমে গিয়ে ঘুমাই। মিশু মুখটা বিকৃত করে দ্রুত ঘর থেকে বেরিয়ে পাশের রুমের দিকে যেতে লাগল। মিতু একটা দৌড় দিয়ে পাশের রুমে গিয়েই দরজা লাগিয়ে দিল। মিশু কয়েকবার দরজা ধরে টানাটানি করেও লাভ হল না। মিতু ভেতর থেকে বলল, আজকে আর খুলব না। আমি ঘুমাবো, ডিস্টার্ব করিস না তো। খোল বলছি। কোনো লাভ নাই, মিতু একবার যা বলে তাই করে। মিশু এরপরও কয়েকবার দরজা ধরে টানল কিন্তু মিতু কিছুতেই খুলবে না। ভয়ঙ্কর ক্ষেপে গিয়ে মায়ের রুমে এসে দেখল বাবা মায়ের চুলে বেনি করে দিচ্ছেন। ওনাদের মাঝে ঢুকে বিরক্ত করতে ইচ্ছে করল না। বাধ্য হয়ে বাসর ঘরে চলে আসতে হল। রুমে এসে দেখল মেঘালয় বাবার লুঙ্গি পরে বসে আছে সোফার উপর। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল মিশুর। ফিক করে হেসেও ফেলল মেঘালয়কে দেখে। মেঘালয় মুচকি হেসে বলল, শ্বশুরের লুঙ্গি পরে কেমন লাগছে আমায়? ভালোই মানিয়েছে। কিন্তু লুঙ্গি পরেছেন কেন? একটা প্যান্ট কয়দিন ধরে পরে আছি দেখছই তো। গোসল করে এটা পরলাম। কালকে বাবাকে বলবো নতুন ড্রেস কিনে এনে দেবে। সেগুলা পরে সোজা বাড়ি চলে যাবেন। মেঘালয় উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল। মিশু চমকে উঠে বলল, দরজা লাগাচ্ছেন কেন? দরজা খোলা রেখে শোব? আপনি ঘুমান, আমি জেগে বসে থাকব। ওকে। মেঘালয় মুচকি হেসে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শত শত গোলাপের পাপড়ি বিছানার উপর। ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে মনটা। মিশু অজান্তেই বারবার মেঘালয়ের দিকে তাকাচ্ছে। তারপর গিয়ে সোফার উপর বসে পড়ল। শরীরে বেশ জ্বর, বসে থাকতে মোটেও ইচ্ছে করছে না। শুয়ে পড়লে অনেক ভালো লাগত। বিছানার দিকে তাকালেই মেঘালয়ের সাথে চোখাচোখি হয়ে যাচ্ছে। ছেলেটা বিছানায় শুয়ে ড্যাবড্যাব চোখে চেয়ে আছে, এমন কেন লোকটা? মিশুর বিরক্ত লাগছে খুব। ঘড়ির দিকে তাকিয়ে দেখল মাত্র 8:30। গ্রামের ভেতর এখনই যেন নিশুতি রাত নেমেছে। পুরোটা রাত বাকি, কিভাবে যে কাটবে। লোকটাকে বলতেই বিছানায় গিয়ে শুয়ে পড়েছে, মেয়েটার শরীরে জ্বর সেটাও কি মনে নেই? সিলিংয়ের দিকে তাকিয়ে এসব ভাবছিল মিশু। হঠাৎ বিছানার দিকে তাকাতেই দেখল মেঘালয় শার্ট খুলছে। প্রথমবার চোখ ফিরিয়ে নিলেও আবারও তাকাতে ইচ্ছে করল। আর চোখে তাকিয়ে রইল মেঘালয়ের দিকে। মেঘালয় শার্টের সমস্ত বোতাম খুলে শার্টটা খুলে ফেলল শরীর থেকে। ওর উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে গেল মিশুর। একটা ছেলের বুক এত সুন্দর হয়? ব্যায়ামপুষ্ট বডি আর মাসল দেখেই মুগ্ধ হতে হয়। কি বডি বানিয়েছে বাবা! ফর্সা বুকটা দেখতেও ভালো লাগছে। রোমশ বুকে কি যেন লুকিয়ে আছে।
এর আগে কখনো ছেলেদের বুক দেখে এতটা আকর্ষণীয় মনে হয়নি। মেঘালয়ের পেশির দিকে তাকালেই বুকে কাঁপন ধরে যায়। বুক থেকে পেট অবধি লোমে বিস্তৃত, আর নাভিটা দেখলে চোখ ফেরানো যায় না। উফ, এত সুন্দর কিভাবে হয় কেউ? মিশু ঢোক গিলে চোখ বড় বড় করে তাকিয়ে রইল মেঘালয়ের দিকে। মেঘালয় দুহাতে মাথার চুলগুলো ঠিক করল। হাত দিয়ে চুল আঁচড়ানোর সময় কপালটা অনেক প্রশস্ত লাগে। চুলের নিচের অংশটা দেখতে বেশি ভালো লাগছে। সিল্কি চুলগুলো ঠিক করার পর মিশুর দিকে তাকালো মেঘালয়। তাকাতেই চোখাচোখি হয়ে গেল। মেঘালয়ের দৃষ্টি তীক্ষ্ণ থেকেও তীক্ষ্ণতর হতে লাগল। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। মিশু আবারও ঢোক গিলল, কিন্তু চোখ সরাতে পারছিল না। একটু নড়তেই ধপ করে পড়ে গেল সোফা থেকে। মেঘালয় মুখ টিপে হেসে দ্রুত নেমে এলো বিছানা থেকে। মেঝে থেকে মিশুকে কোলে তুলে নিয়ে বলল, পড়ে যাও কেন? গায়ে শক্তি নেই? মিশু কিছু বলতে পারল না। চোখের সামনে মেঘালয়ের রোমশ বুকটা দেখে বুকের ধুকপুকুনিটা বেড়ে যেতে লাগল। এই নিয়ে তৃতীয়বার কোলে উঠল, কিন্তু আজকে খুব জোরে স্পন্দন হচ্ছে। হার্ট ফেটে না যায় আবার। মেঘালয় বলল, কি দেখছ? মিশু দুহাতে মুখ ঢেকে ফেলল। কোল থেকে নামানোর কথা বলতে গিয়ে টের পেল গলা দিয়ে কথা বের হচ্ছে না। শরীর কাঁপছে রীতিমতো। মেঘালয় ওকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পরও ছেলেটা মাথা তুলল না। উপুর হয়ে তাকিয়েই রইল মিশুর দিকে। মিশু খেয়াল করল কেমন কেমন যেন লাগছে। ট্রাকে একবার বস্তার উপরে পড়ে যাওয়ার পরও এরকম অনুভূতি হচ্ছিল। একই চাদরে জড়িয়ে গিয়েছিল দুজনে। মেঘালয় টানাটানি করেও চাদর ছাড়াতে পারছিল না। সেই মানুষটা আজকে সত্যিই একই চাদরের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কে জানতো এমন হবে? মিশুর মুখটা ছোট্ট একটু হয়ে গেছে। কিছুক্ষণ মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে থেকেই ঘোর লেগে গেছে ওর। চোখ সরাতেও পারছে না, বন্ধ করতেও পারছে না। কেমন যেন চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে বুকে। মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াল। কম্বল টেনে মিশুর গায়ের উপর দিয়ে দেওয়ার পর সে নিজে বিছানায় উঠে পড়ল। পাশে শোয়ামাত্রই মিশুর বুকটা আরো জোরে টিপটিপ করতে শুরু করেছে। ধেত, ভালোই লাগে না কিছু। মেঘালয় বালিশে মাথা রেখে মিশুর দিকে তাকাল। মিশুও মাথাটা কাত করে তাকাল মেঘালয়ের দিকে। ধুকপুকুনি বাড়ছে তো বাড়ছেই, এই অনুভূতিটা ঠিক বলে বোঝানো সম্ভব নয়। ঘোরের মাঝে চলে গেছে মিশু। মেঘালয় যখন মিশুর কম্বলের ভেতর ঢুকে গেল মিশু আতকে উঠে বলল, আপনি এটা কি করছেন? বারে, আমার শীত করছে না? মিশু আমতা আমতা করে বলল, কিন্তু একই কম্বলে কিভাবে সম্ভব? তোমার আব্বু আম্মু আলাদা কম্বল নিয়ে ঘুমায়? মিশু ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, এত খারাপ কেন আপনি? আমার কেমন কেমন যেন ধরিয়ে দিয়েছেন। হা হা হা, কি ধরিয়ে দিয়েছি? কেমন কেমন? আমার খুব ছটফট লাগছে। আপনার মাঝে কি যেন আছে। মাথা এলোমেলো করে দেয়। সিরিয়াসলি? মাথা এলোমেলো হয়েছে? তাছাড়া আমি কখনোই এরকম লুচ্চা ছিলাম না। মেঘালয় হো হো করে হেসে বলল, তুমি স্বীকার করছো তুমি লুচ্চা? ইয়া মাবুদ, মেয়েরাও লুচ্চা হয়। মিশু মুখ বাঁকা করে বলল, নেগেটিভ ভাবে নিচ্ছেন কেন? আমি পজিটিভ লুচ্চা। মেঘালয় আবারও হেসে উঠল হো হো করে। হাসতে হাসতে বলল, লুচ্চা আবার পজিটিভ হয় বুঝি? হ্যাঁ হয়। যেমন আপনি একটা পজিটিভ মার্কা ফাজিল ছেলে। আমাকে লুচ্চার মতো তাকিয়ে থাকতে বাধ্য করেছেন। এখন যা বলবো তাই শুনবেন। একদম এদিকে আসবেন না, ওখানেই গুটিসুটি মেরে ঘুমান।
হ্যাঁ, তাতে আমারই ভালো। আমি আবার লুঙ্গি পরে ঘুমালে সকালে লুঙ্গি খুঁজে পাই না। মিশু চোখ বন্ধ করে ফেলল। লজ্জায় অনেকক্ষণ নিঃশ্বাসও বন্ধ করে রইল ও। অনেকক্ষণ পর চোখ মেলে নিঃশ্বাস নিল। চোখ মেলেই দেখল মেঘালয়ের মাথাটা ওর মুখের একদম কাছাকাছি, উপর হয়ে আছে লোকটা। মিশু ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিয়ে বলল, এসব কি? তোমার পেট ওঠানামা করছিল না? ভাবলাম মরে গেলে নাকি। মিশু থতমত খেয়ে বলল, না মরিনি। আপনি কিন্তু আমার কেমন কেমন বাড়িয়ে দিচ্ছেন। আর একদমই দুষ্টুমি করবেন না বলে দিলাম। আমার মতো ভদ্র ছেলেটাকে তুমি এভাবে বলতে পারো না। ভদ্র, তবে তলে তলে টেম্পু চালান। মেঘালয় অবাক হয়ে বলল, কম্বলের তলে টেম্পু আছে নাকি? মিশু ক্ষেপে গেল। মুখটা বিকৃত করেছে দেখে মেঘালয় হেসে ফেলল। ওর খুব মজা লাগছে মিশুকে জব্দ করতে। মেয়েটা তেলেবেগুনে জ্বলছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে মেঘালয়ের হৃদয়ের সংস্পর্শে এসে যাচ্ছে, সেটা কি বুঝতে পারছে সে? মিশু বলল, আপনি কিন্তু অনেক খারাপ। তন্ময়ের মতো? তন্ময়ের নাম শুনে রেগে গেল মিশু। গতকাল থেকে একবারের জন্য তন্ময়কে মনে পড়েনি। ওর কথা মনে পড়তেই কষ্টটা মাথাচাড়া দিয়ে উঠল আবারও। মুখটা ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল ও। মেঘালয় মনেমনে ভাবল মিশু হয়তো কান্না করছে। তন্ময়ের নামটা টেনে আনা উচিত হয়নি। এখন ওকে আরেকটু জ্বালাতন করতে হবে। মেঘালয় বলল, আমার একটা কোলবালিশ লাগবে। কোলবালিশ ছাড়া আমার ঘুম আসে না। মিশু মুখ ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বলল, কোলবালিশ এখন কোথায় পাব? আমার রুমে আছে। কিন্তু মিতু কিছুতেই দরজা খুলবে না। হয়তো ঘুমিয়েও পড়েছে। আমি জানি না। আমার কোলবালিশ চাই, কোলবালিশ ছাড়া ঘুমাতেই পারি না আমি। মিশু রেগে বলল, আপনি সত্যিই অনেক বাজে লোক। এখন আমি কোলবালিশ কই পাব? আজকে কোলবালিশ ছাড়াই ঘুমান। অসম্ভব। রানী এলিজাবেথকে বিয়ে করতে বললেও করা সম্ভব, কিন্তু কোলবালিশ ছাড়া ঘুমানো অসম্ভব। কি? দেখুন, আপনি কিন্তু আমাকে প্রচুর জ্বালাচ্ছেন। কোলবালিশ ছাড়াই আজকে ঘুমাতে হবে আপনাকে। বাড়িতে একটা মাত্র কোলবালিশ, সেটা মিতু নিয়ে ঘুমিয়েছে। আর ওকে ডাকলেও উঠবে না। কাজেই সেটা অসম্ভব। মেঘালয় মুখটা করুণ করে বলল, আমি তো চলেই যাব। আর কোনো দিনও দেখা হবে না। আমি তোমার এত উপকার করলাম, আর আমাকে একটা রাত শান্তিমত ঘুমাতেও দিবে না? কোলবালিশ ছাড়া যে আমার ঘুমই হয় না। মিশু রেগে বলল, কি খারাপ? উপকার করে আবার খোঁটা দিচ্ছেন? অদ্ভুত। আমার বালিশটা নিয়ে ধরে ঘুমান। আমি আজকে বালিশ ছাড়া ঘুমাব। এইটুকুন বালিশ তো আমার পায়ের পাতার সমান হয়ে গেল। আমার কোলবালিশই লাগবে। আপনার কত বড় কোলবালিশ লাগে? মেঘালয় মুখটা আরো করুণ করে বলল, আমার কোলবালিশটার সাইজ একদম তোমার মতন। ঠিক এত বড়, আমি জড়িয়ে ধরলে বুকে এসে ঠেকে। আমি একটা পা বালিশের উপর তুলে দিয়ে ঘুমাই। মিশু অবাক হয়ে বলল, কি? অবশ্য এত লম্বা মানুষের কোলবালিশ 5 ফুট হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আজকে বাদ দিন। আপনার উপকারের প্রতিদানে অন্য কিছু চান? চাইব। যেভাবে খোঁটা দিচ্ছেন। যদিও ঋণ কখনো শোধ হবে না, তবুও অন্তত খোঁটার হাত থেকে বাঁচব। বলুন কি চান? মেঘালয় একটু ভেবে বলল, আমি একটু শান্তিমত ঘুমাতেই চাই। আর কিচ্ছু চাই না। ঘুমানোর চেষ্টা করুন না। কোলবালিশ আজকে দিতে পারছি না, পা টিপে দিল ঘুম আসবে? তাহলে টিপে দি? মেঘালয় বাধা দিয়ে বলল, আরে না না। একটা কোলবালিশ হলেই শান্তি। আর কিচ্ছু লাগবে না।
ভাই আপনি কেন বুঝতে পারছেন না আজকে সেটা সম্ভব না? মেঘালয় মুখ টিপে হাসল। মিশু দারুণ জব্দ হচ্ছে, মজা লাগছে ওর। একটু চুপ থেকে হুট করেই বলল, আমার কোলবালিশটার সাইজ একদম তোমার মতো। এরকম কোনো বস্তু হলেই পারফেক্ট। আমি শুধু ধরে ঘুমাবো। মিশু মুখ কাচুমাচু করে বলল, এত বড় একটা বস্তু এখন কোথা থেকে এনে দিব বলুন? মেঘালয় বলল, তুমি আজকের জন্য আমার কোলবালিশ হয়ে যাও না। আর চোখে মেঘালয়ের দিকে তাকালো মিশু। ছেলেটা অনেক বেশি দুষ্টু, কিন্তু এখন যদি ব্যবস্থা না করে তাহলে মনে হচ্ছে সারারাত ধরে জ্বালাতেই থাকবে আর খোঁটা দিতে থাকবে। মিশু বলল, সেটা তো মানুষবালিশ হয়ে গেল। আজকে রাতে মানুষবালিশ ধরেই ঘুমাবো। এখন কি করবে তোমার ব্যাপার। হয় এনে দাও নয়তো সারারাত জেগে গল্প করো আমার সাথে। আমার কিছুতেই ঘুম আসবে না। মিশু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই ছেলেটার সাথে সারারাত বসে গল্প করলে মাথাটাই নষ্ট হয়ে যাবে। খুব অসহ্য লাগছে ওকে। এভাবে জ্বালা সহ্য করার কোনো মানেই হয় না। আজকের রাতটা ঘুমাক, কালকে সেভাবেই হোক বাসায় পাঠিয়ে দিতে হবে। কিন্তু মিতু তো কিছুতেই দরজা খুলবে না, তাহলে উপায়? মিশু আমতা আমতা করে বলেই ফেলল, আচ্ছা আমাকে ধরেই ঘুমান। মিশুর বলতে দেরি হলেও মেঘালয় এক মুহূর্ত দেরি করল না। মিশুকে এক টানে কাছে টেনে নিয়ে বুকের সাথে চেপে ধরল। মিশুর মাথাটা বুকের সাথে ঠেকে গেল ওর। মিশুর কোমল শরীরটাকে জড়িয়ে ধরে একটা পা দিয়ে মিশুর পা দুটো নিজের দুই পায়ের মাঝে ঢুকিয়ে নিল। ছোট্ট মেয়েটা গুটিসুটি মেরে মিশে গেল মেঘালয়ের প্রশস্ত শরীরের মাঝে। মিশুর মাথাটা বুকে চেপে ধরে অন্যরকম প্রশান্তিতে চোখ বুজে ফেলল মেঘালয়। ঘটনাটা এত দ্রুত ঘটল যে বুঝে উঠতে সময় লাগল মিশুর। মেঘালয়ের ব্যায়ামপুষ্ট বডিটার সাথে মাথাটা ঠেকে যাওয়ায় কেমন যেন ধক করে উঠল ভেতরটা। একটুও নড়াচড়া করার মতো সুযোগ কিংবা শক্তি কোনোটাই নেই ওর। একেবারে মিশে গিয়ে চুপটি মেরে রইল। মেঘালয়ের পেশিবহুল বাহুর বন্ধনে নিজেকে একেবারে খুকি খুকি লাগছে মিশুর। উন্মত্ত বুকে মাথা ঠেকে যাওয়ায় বুকের লোমগুলো গালে, মুখে সুরসুরি দিচ্ছিল। মেঘালয়ের শরীরে একটা অন্যরকম মিষ্টি গন্ধ মিশে আছে। সেই ঘ্রাণ ভেতরে যাচ্ছে আর কেঁপে উঠছে মিশু। অনেক মাদকতাময় সেই গন্ধটা ক্রমশই কাঁপন ধরিয়ে দিচ্ছে। এই অদ্ভুত অনুভূতি প্রথম অনুভব করছে মিশু। প্রতিটা শিরা উপশিরায় অস্থিরতা কাজ করছে। এভাবে কতক্ষণ কেটে গেল কেউই বলতে পারে না। একটু বাদে চোখ মেলল মেঘালয়ে। মেঘালয়ের চোখে পানি। মিশুর চোখেও পানি। সত্যিই যে এক স্বর্গীয় সুখ দুজনেই অনুভব করছিল, অজান্তেই চোখে পানি এসে গেছে। মেঘালয় বলল, রাগ করেছ মিশু? খানিকক্ষণ পর মিশু বলল, না। কিন্তু কি দরকার ছিল আমাকে জড়িয়ে রাখার? মিশুর ভেজা কণ্ঠ শুনে অবাক হয়ে মেঘালয় বলল, কাঁদছ কেন? মিশু কোনো কথা বলতে পারল না। বাম হাতটা শরীরের নিচে চাপা পড়েছে, ডান হাত দিয়ে শক্ত ধরে ঝাপটে ধরল মেঘালয়কে। মেঘালয় বলল, ভয় পেও না পাগলি। আমি তোমাকে ছেড়ে যাব না। আমার ভয় হচ্ছে যে। খুব ভয় হচ্ছে। কেন পাগল করতে চাইছেন আমাকে? তুমি আমার স্ত্রী, আমার মিষ্টি একটা বউ। কিন্তু আমি চাই না আমার জন্য কখনো আপনার এতটুকুও মন খারাপ হোক। মেঘালয় মিশুকে ছেড়ে দিতেই বিছানার উপর উঠে বসল মিশু। মেঘালয় ও উঠে বসল। একটা বালিশে পিঠ ঠেকিয়ে মেঘালয় আরাম করে বসল। তারপর মিশুকে টেনে নিল বুকে। মিশু কোনো বাধা দিল না। কিন্তু মেঘালয়ের বুকে মাথা রেখেই কেঁদে ফেলল জোরে। কাঁদতে কাঁদতে বলল, আমাকে কেন ভালোবাসতে চাইছেন?
এটা সম্ভব না। কেন সম্ভব না? আমি যদি মানতে পারি তোমার সমস্যা কোথায়? আমাদের মাঝে অনেক ব্যবধান, এগুলোর জন্য আপনার একটা সময় খারাপ লাগবে। তখন আমার নিজেকে ছোট মনে হবে। মেঘালয় জানতে চাইল কোনগুলো ব্যবধানকে সমস্যা মনে হচ্ছে মিশুর। প্রচণ্ড কুয়াশার মাঝেও চিন্তিত মুখে বসে আছে মৌনি। 2 দিন কেটে গেল অথচ মেঘালয় এখনো নেই। এমনকি ফোনটাও বন্ধ। মেঘ অনেক দায়িত্ববান ছেলে, সুস্থ শরীরে আর নিরাপদ অবস্থায় থাকলে অবশ্যই যোগাযোগ করত। তবে কি কোনো বিপদ ঘটেছে ওর? ভেবে কোনো কুলকিনারা পাচ্ছে না। এমন সময় আরাফ এসে পাশে বসল। মৌনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, রুমে যাবে না মৌনি? মৌনি মুখ তুলে তাকালো আরাফের দিকে। ওর চেহারায় চিন্তার রেখা দেখে আরাফের বুঝতে অসুবিধা হল না। কি বলবে বুঝে উঠতে না পেরে বলল, আমরা কালকের দিনটা দেখি। এর মধ্যে খোঁজ না পেলে একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমার না একদমই ঘুম আসবে না। গতকাল সকালে কল দিয়ে আমাকে বলল কালকে আসব। অথচ রাত থেকেই ফোন বন্ধ ওর। আজকে সারাদিন ফোনটা বন্ধ। টেনশন হবে না বলো? পাগলি, টেনশন করো না। হয়তো ব্যস্ত নয়তো কোনো সমস্যায় পড়েছে। ঠিকই আসবে দেখো। এত টেনশন নিও না। রুমে গিয়ে ঘুমাও। ভাইয়াকে মিস করছি খুব। ওই মেয়েটাকে নিয়ে কোনো বিপদ হয়নি তো? সেরকম হবার কারণ নেই। মেঘের উপর বিশ্বাস রাখো। কালকের দিনটা দেখাই যাক না। আমার বিশ্বাস ও ঠিকই যোগাযোগ করব। তাই যেন হয়। এরপর অনেকক্ষণ দুজনে চুপচাপ। রাত বেড়ে যাচ্ছে দেখে আরাফ উঠে পড়ল। মৌনিকে ওঠার জন্য বলতেই সেও উঠে দাঁড়াল। দুজনে একসাথে হেঁটে বারান্দা অবধি আসল। মৌনি নিজের রুমে যাবে এমন সময় আরাফ পিছন থেকে ডাক দিল, মৌনি। মৌনি ঘুরে তাকালো, হ্যাঁ ভাইয়া। না কিছু না। টেনশন করো না, ঘুমাও গিয়ে। কিছু বলবে মনে হয়? আরাফ আমতা আমতা করতে লাগল। আসলে ওর তেমন কিছু বলার নেই। কেন ডাক দিল তাও বলতে পারে না। মুচকি হেসে বলল, কি হলো? হা করে চেয়ে আছো যে? কিছু বলবে? আরাফ মাথাটা ঝাঁকিয়ে বলল, না না কিছু না। মৌনি বলল, আরও কিছুক্ষণ আপনার সাথে কথা বলবো? আরাফ হেসে ফেলল। মৌনি মেয়েটা সবসময় স্পষ্টবাদী। যা বলার সরাসরি বলে দেয়। কিন্তু লজ্জায় পড়তে হয় খুব। আরাফের হাসি দেখে মৌনি আর কিছু জিজ্ঞেস করল না। বারান্দায় রাখা চেয়ারের উপর এসে বসল। বাড়িতে এখনো অনেক হইচই। বিয়ে বাড়ির আমেজ ছড়িয়ে আছে। মৌনিকে বসতে দেখে আরাফ ও পাশে এসে বসল। মৌনির সাথে কথা বলতে অনেক ভালো লাগে। মেয়েটা অকপটে কথা বলে দেয় আর প্রখর আত্মমর্যাদা বোধ সম্পন্ন। শব্দের উচ্চারণ শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। মৌনি কথা বলছে আর মুগ্ধ হয়ে শুনছে আরাফ। 19। মিশু বলল, আপনার পাশে দাঁড়ালে আমার নিজেকে বনমানুষ বনমানুষ লাগে। মেঘালয় ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, কি? আপনার যা হাইট, আমার সাথে দাঁড়ালে মনে হয় বিদ্যুতের খুঁটির নিচে বনমানুষ দাঁড়িয়ে। মেঘালয় হেসে বলল, এটা তোমার কাছে ব্যবধান? হ্যাঁ। আজকে তো দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন না, 2 দিন পর একবার হলেও মন খারাপ হবে। মনেমনে ভাববেন আমার বউটা কেন লম্বা হলো না? আপনার ফ্যামিলির লোকজন বলবে মেঘালয়ের বউটা খাটো। মেঘালয় মিশুর মুখটা ধরে সোজা করিয়ে দিয়ে বলল, তুমি নেহা কাক্করের গল্পটা শোনোনি? আমি নেহা নই। হ্যাঁ তুমি নেহা নও, কিন্তু তুমি মিশু। মিশু তেমন কোনো পরিচয় নয়। আমি মিশুর একটা পরিচয় চাই।
কিরকম পরিচয়? মিশু বলল, একটা নিজস্ব পরিচয়। একটা মেয়ে বিয়ের আগে বাবার পরিচয় বড় হয়, বিয়ের পরে স্বামীর পরিচয় থাকে। সবাই মেয়েদেরকে জিজ্ঞেস করে, তুমি কার মেয়ে কিংবা তুমি কার বউ? কিন্তু আমি চাই আমার নিজের একটা পরিচয় থাকুক। মেঘালয় মুগ্ধ হয়ে বলল, তোমার ধারণাকে সম্মান জানাই। আর আমার যতদিন না একটা পরিচয় হচ্ছে, ততদিন আমি আপনার ঘরে বউ হয়ে যাব না। বেশ, যেও না, কিন্তু ডিভোর্স নামক অভিশাপটা প্লিজ মুখে এনো না। আমি না হয় অপেক্ষা করি। মিশু এক পলক মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, অপেক্ষা করবেন? আপনার ভালোবাসা কতদিন থাকবে? অপেক্ষা করতে করতে দুদিন পর ঠিকই ভুলে যাবেন। সেই পরীক্ষাটা দেয়ার সুযোগটা দেবে? কি করতে চাচ্ছেন আপনি? তুমি যা চাইবে তাই হবে। কিন্তু ভুলেও ছেড়ে দেয়ার কথা ভেব না। আর বাসায় ম্যানেজ করার দায়িত্ব আমার। মিশু চুপ করে রইল। মেঘালয় দুষ্টমি হাসি হেসে আরেকবার মিশুকে বুকে ঝাপটে ধরল। ছেলেটার শরীরে কেমন যেন একটা মিষ্টি সুগন্ধ। মিশু একবার মেঘালয়ের বুকে হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা, আপনার বডিটা এত আকর্ষণীয় কেন? আমি রেগুলার জিমে যাই, সেজন্য। রেগুলার? আমি যদি রেগুলার জিমে যাই তাহলে আমার ফিগারটাও আকর্ষণীয় হবে? মেঘালয় মুচকি হেসে বলল, অবশ্যই হবে। তখন আপনার পাশে আমাকে মানাবে। মেঘালয় দুষ্টুমি করে বলল, তুমি স্টার জলসার সিরিয়াল দেখেছ কখনো? মিশু মাথাটা দুদিকে নাড়িয়ে বলল, না তো। কেন? মেঘালয় বলল, মৌনির কাছে শুনেছি স্টার জলসায় এক ধরনের সিরিয়াল হয়, যেখানে গ্রামের হাবাগোবা মেয়ের সাথে শহরের হ্যান্ডসাম ছেলেদের বিয়ে হয়। বিয়েটা হুট করেই হয়, একদম আমাদের মতো। আমাদের বিয়ের সময় নিজেকে সিরিয়ালের নায়ক মনে হচ্ছিল। মিশু মাথাটা তুলে সোজা হয়ে বসল। তারপর বলল, বুঝলাম। তারপর কি হয়? মেঘালয় মুখ টিপে হেসে বলল, কোনো কোনো সিরিয়ালে নায়ক তার হাবাগোবা স্ত্রীকে কাজের মেয়ে সাজিয়ে বাসায় নিয়ে তোলে। মিশু ক্ষেপে গিয়ে বলল, কি বললেন? আমাকে এখন কাজের মেয়ে বানানোর ইচ্ছা হচ্ছে আপনার? আহা, রেগে যাও কেন? শোনো না, কোনো সিরিয়ালে বিয়ের পর বাসায় নিয়ে গিয়ে তোলে কিন্তু কেউ মেনে নেয় না। এরপর নায়িকা একেবারে স্মার্ট, স্টাইলিশ, আকর্ষণীয় হয়ে ওঠে। তারপর? মিশু রেগে বলল, আমাকে নিয়ে মজা করা হচ্ছে? খুব মজা, তাই না? হ্যাঁ। সিরিয়ালে কি হয় জানো? মিশু আরও রেগে বলল, সিরিয়ালে কি হয় আমার জানার দরকার নেই। সিস্টেমে আমাকে ইনসাল্ট করছে, আবার বলে কিনা স্ত্রীর মর্যাদা দেবে। রাখুন আপনার ডায়ালগ, সরে বসুন। মেঘালয়ের হাসি পেল মিশুর কথা শুনে। মিশু কিছুটা সরে বসলে মেঘালয়ের গায়ের উপর থেকে কম্বল সরে গেল। মেঘালয় কম্বল টেনে নিজের গায়ের উপর নিয়ে বলল, একদম টানাটানি করবে না। যে একটা পুচকে মেয়ে আর গায়ে কত জোর। মিশু আবারও কম্বলটা টেনে নিজের গায়ে দিল। মেঘালয় এবার একটানে কম্বল সহ মিশুকে একসাথে টেনে নিয়ে নিজের কোলের উপর বসিয়ে নিল। মিশু কিছু বুঝে উঠতেই পারছিল না। মেঘালয় ওকে কোলে বসিয়ে কম্বলটা দুজনের গায়ে জড়িয়ে নিল। মিশুকে দুহাতে এমনভাবে ধরে রাখল যে মিশুর নড়াচড়ার ও শক্তি রইল না। মিশু মুখটা কাচুমাচু করে বলল, আপনার শরীরে এত শক্তি কেন? শক্তির তো এখনো কিছুই দেখায়নি, বলেই ঠোঁট বাঁকা করে হাসল। মিশু একটু নড়াচড়ার চেষ্টা করেও ব্যর্থ হল। মেঘালয় বলল, একদম নড়াচড়া করবে না বলে দিচ্ছি। ছোট বাচ্চার মতো থাকো। কোনো এঙ্গেল থেকে আমাকে আপনার ছোট বাচ্চা মনে হয়? আমি খাটো বলে? তোমার সবকিছুর সাইজই ছোট বাচ্চার মতন।
যেই এঙ্গেল থেকেই তাকাই না কেন ভুলেও মেয়ে মানুষ মনে হয় না। মিশু রেগে বলল, ছাড়ুন আমাকে, ছেড়ে দিন। শাস্তে চিল্লাও পিচ্ছি, বাবা মা ভাববে কি? মিশু চোখ পাকিয়ে মেঘালয়ের দিকে তাকাল। মেঘালয় ঠোঁট টিপে হাসছে। হাসিটাই মাথা এলোমেলো করার জন্য যথেষ্ট। মিশু আর কিছু বলতে পারল না, নিজেও হেসে ফেলল। মেঘালয়ের মুখে সবসময় প্রসন্ন হাসি লেগেই থাকে। ঠোঁট দুটো গোলাপের পাপড়ির ন্যায় গোলাপি আভাযুক্ত। মিশু অনেকক্ষণ ওর দিকে মুগ্ধ হয়ে চেয়ে থেকে আঙুল দিয়ে মেঘালয়ের ঠোঁট স্পর্শ করে বলল, আপনার ঠোঁট দুটো অনেক পিঙ্কি পিঙ্কি। আপনি সিগারেট খান না কেন? আমার ঠোঁট দুটো শুধুই আমার মিষ্টি বউটার জন্য। সিগারেটের কি অত বড় শক্তি আছে যে আমার ঠোঁটের ভার্জিনিটি কেড়ে নেবে? মিশু লজ্জায় মাথাটা নামিয়ে ফেলল। মেঘালয়ের হাসি আর ওর চোখের দিকে তাকালেই সমস্ত কিছু এলোমেলো হয়ে যায় ওর। একটু আগেই কত জোর গলায় কত কিছু বলল, অথচ এখন ইচ্ছে করছে এই ছেলেটাকে আজীবন ধরে রাখতে। কোনো যন্ত্রণায় পড়া গেল রে বাবা। মিশু যখন আনমনা হয়ে এসব ভাবছিল, মেঘালয় খুব কাছ থেকে তাকিয়েছিল মিশুর দিকে। মিশুর ত্বক অনেক মসৃণ আর লাবণ্যময়। ন্যাচারাল একটা জিনিস মিশে আছে ওর চেহারায়। শহরের মেয়েগুলোকে দেখতে দেখতে অরিজিনাল চামড়া কেমন হয় সেটা ভুলেই গিয়েছিল মেঘালয়। মেয়েদেরকে দেখলেই বোঝা যায় গালে বিবি ক্রিমের স্তর পড়েছে। এত ন্যাচারাল স্কিন দেখে ভালো লাগছে মেঘালয়ের। ইচ্ছে করছে ছুঁয়ে দিতে। ইচ্ছে করলেই ছুঁয়ে দেয়া যায়, কিন্তু দিচ্ছি না, ব্যাপারটার মাঝেও একটা মজা আছে। মেঘালয় মুগ্ধ হয়ে মিশুর চোখের দিকে তাকিয়ে আছে। চোখের পাপড়িগুলো অনেক দীর্ঘ আর ঘন। একটু পরপর যখন চোখের পলক পড়ে, দেখতে অদ্ভুত সুন্দর লাগে তখন। মিশুর কথায় চমকে উঠল মেঘালয়। মিশু বলল, এভাবে কি দেখছেন? তুমি চুলের যত্ন করো না কেন? মিশু মুখটা অভিমানীর মতো ফুলিয়ে বলল, আমি একটু অগোছালো। তবে আপনার কোনো হেল্প লাগবে না, আমাকে চেঞ্জ করার জন্য আমি একাই যথেষ্ট। মেঘালয় হেসে বলল, তুমি সত্যিই একটা বাচ্চা, বুঝলে? বাচ্চাদের মতো আচরণ করো, বাচ্চাদের মতো কথা বলো। হ্যাঁ, আমি বাচ্চা। এখন ছাড়ুন তো, শুয়ে পড়ব। ঘুম পাচ্ছে অনেক। মেঘালয় মিশুকে নিয়েই শুয়ে পড়ল। কম্বলটা টেনে নিল মাথার উপর। কম্বলের ভেতর চোখ মেলে মিশু দেখল ঘুটঘুটে অন্ধকার। ও অনেক চেষ্টা করল মাথা বের করার, কিন্তু কিছুতেই পারল না। মেঘালয় শক্ত করে ধরে রইল ওকে। মিশুর কাঁধে মুখ গুজে দিয়ে জড়িয়ে ধরে রইল ওকে। মেঘালয়ের দুই পায়ের ফাঁকে পা রেখে গুটিসুটি মেরে রইল মিশু। মেঘের গরম নিঃশ্বাস পড়ছে ঘাড়ে, কেমন কেমন যেন লাগছে। ক্রমশই ধুকধুকানি বেড়ে যেতে লাগল মিশুর। মেঘালয় তীব্র মাত্রার রোমান্টিক একটা ছেলে, সমস্ত কল্পনা জমিয়ে রেখেছিল একমাত্র বউয়ের জন্য। ভাবনাগুলো প্রয়োগ না করে বসে থাকবে কেন? মিশুর গালের সাথে নিজের গাল ঘষে দিচ্ছিল। দাড়ির মৃদু খোঁচায় মিশুর তখন পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। ছেলেটা এত দুষ্টু কেন বুঝতে পারে না মিশু। একটু নড়ার চেষ্টা করতেই মেঘালয় বলল, নড়াচড়া বিহীন থাকা যায় না? উহু, আমার কেমন কেমন যেন লাগছে। লাগুক, একদম চুপ করে থাকো, আমি অসুস্থ। মেঘালয় আর দুষ্টুমি করল না। মিশুকে বুকে নিয়ে বাচ্চাদের মতো আগলে রেখে ঘুম পাড়ানোর চেষ্টা করল। এরকম করে কেউ কখনো আগলে রাখেনি ওকে। আবেশে ঘুম এসে যাচ্ছে। মেঘালয় আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। চোখ বুজতেই ঘুমিয়ে পড়ল মিশু। কিন্তু মেঘালয়ের চোখে ঘুম নেই। এই প্রথম কোনো মেয়ের সাথে ঘুমিয়েছে ও,
তাও আবার নিজের স্ত্রী, যাকে বিয়ের করার 1 ঘন্টা আগেও জানত না মেয়েটা তার স্ত্রী হবে। খুব অস্থিরতা কাজ করছে ভেতরে। বাসায় কিভাবে কথা বলে রাজি করতে হবে ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল। মিশুর জ্বর এখনো আছে। দুশ্চিন্তা হচ্ছে মেঘালয়ের। বুকে জড়িয়ে ধরে চুপ করে রইল। মিশু অনেক আরামে ঘুমাচ্ছে, কোনো নড়াচড়া নেই। মেয়েটাকে ভরসা দিতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল মেঘালয়। চলবে।